রাজধানীর বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা আর অপরিকল্পিত নগরায়নকে দোষছেন বিশেষজ্ঞরা। সিদ্দিক বাজারে এখনো স্বজনদের আর্তনাদ, আরও 2 জনের মরদেহ উদ্ধার। আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। সরকারের ব্যর্থতায় বারবার দুর্ঘটনা দাবি ফখরুলের, কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন কাদের। জনস্বার্থ মামলার রায় বাস্তবায়নে ধীরগতি, প্রশাসনের অনীহা, কালো টাকার রাজনৈতিক প্রভাবকে দোষেন বিশ্লেষকরা। টি-20 সিরিজের প্রথম ম্যাচে কাল ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওয়ানডের ব্যর্থতা ভুলতে চায় স্বাগতিকরা। আমন্ত্রণ সংবাদ রাতে, বলছিলাম একেএস টিভি বা সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। এবার পুরো খবর। সায়েন্স ল্যাব থেকে গুলিস্তানের সিদ্দিক বাজার, 2 দিনের ব্যবধানে 2টি বড় বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকা। এখনও চলছে উদ্ধার কাজ, দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। নগরবাসীর প্রশ্ন, তাহলে বসবাসের জন্য কতটা নিরাপদ রাজধানী? ঘটনার বিশ্লেষণ ও ভয়াবহতা বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতা আর সেবা সংস্থাগুলোর দায়িত্বহীনতায় ঘটছে এমন দুর্ঘটনা, যেখানে আইনের যথাযথ প্রয়োগ না থাকা ও অপরিকল্পিত নগরায়নে আরও বড় দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। রাজধানীর সায়েন্স ল্যাবের বিস্ফোরণের 2 দিনের মাথায় আবারও বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে গুলিস্তানের সিদ্দিক বাজারের বহুতল এই বাণিজ্যিক ভবন। নিহত হয় 19 জন, হতাহতের সংখ্যা শতাধিক। একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় যখন নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ, তখন এগুলোকে প্রাথমিক দৃষ্টিতে দুর্ঘটনা বলেই মত দেয় ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত আমরা কনফার্ম না যে আসলে কারণ কি, তবে প্রাথমিক তদন্ত বা প্রাথমিক লক্ষণাদিতে প্রমাণিত হচ্ছে যে এটা একটা দুর্ঘটনা। কেন এই বিস্ফোরণ আর কেনই বা এর ভয়াবহতা এতটা ব্যাপক? দুর্ঘটনার কারণ ও বিস্ফোরণের ভয়াবহতার নানান দিক তুলে ধরেন যন্ত্রকৌশল বিভাগের এই অধ্যাপক। প্রত্যেকেই বলেছেন তারা একটা শব্দ শুনেছেন এবং তারপর কিছু মনে নেই। তার মানে তারা খুব হাই সাউন্ডে একটা প্রেশারে তাদের শরীরে আঘাত করেছে। যেটা হতে পারে যে যখন বাতাসে অনেকটা ভাসমান অবস্থায় সূক্ষ্ম ধরনের ফুয়েলের কণা থাকতে পারে, যেটা হচ্ছে মিথেন গ্যাস হতে পারে, যেটা বাতাসে সবসময় মিশে যেতে পারে। লিকুইড যে আমাদের ফুয়েলগুলো থাকে, গ্যাসোলিন অথবা লিকুইড যে আমাদের এলপিজি ট্যাঙ্কে যে লিকুইড আছে, এটা কিন্তু বাতাসে আসলেই সাথে সাথে বাতাসে একটা মিশ্রণ তৈরি করতে পারে এবং এগুলো প্রচণ্ড দাহ্য। আরেকটা হতে পারে যে কিছু কিছু সলিড ফুয়েল আছে যেগুলো বড় অবস্থায়, যেমন কাঠ, বড় অবস্থায় থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কাঠের কণা থাকে, যেমন আমাদের মিলে বা এরকম জায়গায় যেখানে কাঠের সূক্ষ্ম সূক্ষ্ম কণা তৈরি হয় এবং বাতাসে ভেসে বেড়াতে পারে, এইসব জায়গায় ছোট্ট একটু যদি স্ফুলিঙ্গ বা যে কোনো আমরা যেগুলো ইগনিশন সোর্স বলি, যেটা দিয়ে আগুন লাগতে পারে, এরকম সোর্স থাকলেই খুব দ্রুত রিয়াকশন হওয়া শুরু করে, কারণ এগুলো খুবই দাহ্য এবং বাতাসে যত মিশ্রিত অবস্থায় থাকবে এটা হচ্ছে আমাদের জন্য আইডিয়াল, আদর্শ। শুধু সচেতনতার অভাবই নয়, ভয়াবহ এমন দুর্ঘটনার জন্য সেবা সংস্থাগুলোর দায়িত্বহীনতাকেই দায়ী বলছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক। নাগরিক যখন এটা পয়সা দিচ্ছে, কিনছে, খালি গ্যাস তো কিনছে না, এটার সাথে সার্ভিসটা কিনছে এবং অপারেটিং কস্টটাও এখান থেকে তোলা হচ্ছে। অপারেটিং কস্ট বললেই কিন্তু এর ভিতরে মেনটেনেন্সটা চলে আসে। তাহলে মেনটেনেন্সটা কি আদৌ হচ্ছে কিনা এবং তাদের যে রুটিনটা দেখা যেতে পারে যে কিভাবে তারা কোন এলাকাতে কবে ওনারা পরীক্ষা করেছেন বা লাইনগুলো দেখেছেন। অপরিকল্পিত নগরায়ন ও সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়াচ্ছে বলে জানান এই নগর পরিকল্পনাবিদ। আমাদের এত ঘনবসতি একটা শহর, এটার মধ্যে ফায়ার হাইড্রেন্ট নাই, যেটা 21শ শতাব্দীতে এসে আধুনিক যখন আমরা চিন্তা ভাবনা করছি এবং ফায়ার হাইড্রেন্ট নাই, এটা অত্যন্ত আমার মনে হয় প্রাচীন ধ্যান ধারণার যুগে আমরা রয়ে গেছি। সেই হিসাবে আমি বলবো ঝুঁকি তো আছেই, যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে। শুধুমাত্র বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় 2022 সালে নিহত হয় প্রায় শতাধিক মানুষ, যেখানে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 350 কোটি টাকা। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা।
গুলিস্তানের সিদ্দিক বাজারে 7তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কাজ এখনো শেষ হয়নি। ঘটনাস্থল থেকে আজ আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের স্বজনের আর্তনাদে ভারী হয়ে উঠছে পরিবেশ। দ্বিতীয় দিনের তল্লাশিতে কোনো বিস্ফোরকের অস্তিত্ব মেলেনি বলে জানিয়েছেন পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট। কোনোভাবেই নিজেদের কাঁধে দায় নিতে চায় না রাজুক ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। এ কান্না স্বজন হারানোর। সিদ্দিক বাজারের নর্থ সাউথ রোডের 7তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ হন মেহেদী হাসান স্বপন। তার খোঁজে সকালেই ঘটনাস্থলে আসেন তার শ্বশুর আব্দুল মান্নান। এ সময় স্বপনের ভাই সোহাগ এলে তাকে জড়িয়ে ধরে কাঁদছেন মান্নান। আপনারা কাইন্ডলি এটা একটু আগে দেখেন, বাংলাদেশ সেনেটারি নিচতলা আন্ডারগ্রাউন্ডে আছে, 2 জন ছিল কর্মচারী আর ও ছিল 3 জন মোট। শুধু স্বপন নন, তার মতো নিখোঁজ ছিলেন শান্ত, সুমন, ইমতিয়াজ। তাদের পরিবারের স্বজনরাও অপেক্ষায়, বলেন উদ্ধার কাজ দ্রুত হওয়া দরকার। স্বজনদের সন্ধান পেতে চান বলেও জানান তারা। পরে উদ্ধার হয় শান্ত আর সুমনের মরদেহ। কালকে থেকে আটকে আছে, এখন উদ্ধার হচ্ছে না। ওনারা রাজুকের পারমিশন নেবে, রাজুক তাদের অর্ডার দিবে, তারপর এটা কি কোনো কথা? 7-এর একজন মারা গেছে, একজন লাশ পাইছি, আর একজনরে পাইছি, সে সুস্থ, বলছিল যে ওর দোকানের ভিতরে দেখছে। মঙ্গলবার বিকেল 4:45টার দিকে সিদ্দিক বাজারের নর্থ সাউথ রোডের 7তলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। হঠাৎ করে বিকট শব্দ শুনতে পান সিদ্দিক বাজারের বিধ্বস্ত ভবনটির পাশে কাজ করা এক শ্রমিক। ধুলা আর কাচের গুঁড়ি চারদিকে ছড়িয়ে পড়তে দেখতে পান তিনি। নিঃশ্বাস নিব যে না, নিঃশ্বাসও নিতে পারতেছি না, শুধু বালু আর বালু। বালুগুলো যখন নাইমে গেছে তখন দেখতেছি যে আমাদের ভিতরে 4টা লোক খালি দাঁড়ানো, আর সব এটার নিচে ধ্বংসস্তূপ হয়ে গেছে। তবে এই ঘটনায় বিস্ফোরকের কোনো অস্তিত্ব মেলেনি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। হয়তো জানেন যে আমার সিটিটিসিতে আন্তর্জাতিক মানের বিস্ফোরক বিশেষজ্ঞ আছে, তো তাদেরকেও নিয়ে আসছি। এইখানেও আমরা টেস্ট করে এখন পর্যন্ত কোনো বিস্ফোরকের কোনো আলামত আমরা এখানে পাইনি। ভেতরে বোমা সদৃশ্যর কিছু আলামত পাওয়া যায়নি। প্রাকৃতিক গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে বলে জানিয়েছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। এয়ার কন্ডিশনার থেকে এই বিস্ফোরণ ঘটার সম্ভাবনা কম। এটাতে অন্য কোনো ধরনের কারণ জড়িত ছিল, যেমন এটা গ্যাস লাইনের লিকেজ থেকে হয়ে থাকতে পারে, অথবা অন্য কোনো বিস্ফোরণেও হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের মাত্রাটা অনেক বড় ছিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে দায় এড়ানো বক্তব্য দেন রাজুক ও তিতাসের কর্মকর্তারা। গ্যাসের দুর্ঘটনা ঘটলে, গ্যাসের মিশ্রণ তাহলে কিন্তু আগুন লাগার সম্ভাবনা ছিল। তো এখান থেকে আমরা বলতে পারি যে গ্যাসের যে আলামতটা এখন আপাতত আমরা পাচ্ছি না, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা গতকাল থেকে এটা প্রদর্শনের কাজে আছি এবং আমরা দেখতেছি বিষয়গুলো যে কি করা যায়। ঠিক আছে, সকল সংস্থার সমন্বয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি জসিমউদ্দিন। দরকার যেখানে সিটি কর্পোরেশন। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। গুলিস্তানে বিস্ফোরণের শিকার ভবনে উদ্ধার কাজের খোঁজ রাখছেন সহকর্মী শাহাদাত নিশাত। যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিশাত, উদ্ধার অভিযানের বিষয়ে কি বলছে ফায়ার সার্ভিস? নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কি? আমাদের জানাবেন। জি জুই, আপনি যেমনটি বলছিলেন, আসলে গুলিস্তানের এই ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে কিন্তু অলরেডি 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি আমাদেরকে একটু আগে ব্রিফ করেছেন, আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন। আসলে এখানে মোট 24টি পিলার ছিল, 24টির মধ্যে 9টি একেবারে ধসে গিয়েছে এবং বাকিগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার কারণে তারা কিন্তু এই কমিটি পুরো ভবনটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করেছেন এবং একই সাথে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনো তাদের কার্যক্রম আপাতত স্থগিত রেখেছেন এবং রাজুকের এবং তাদের যে 6 সদস্যের যে তদন্ত কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক তারা তাদের কার্যক্রম এখন স্থগিত রেখেছেন এবং 6 সদস্যের যে তদন্ত কমিটি রয়েছে তারা যে বিষয়টি জানিয়েছেন, ভবনটি মূলত আসলে রাজুকের অনুমোদন নেওয়া হয়নি এবং মালিকও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় যেটি জানিয়েছেন সেটি হচ্ছে ভবনটি কি ভেঙে ফেলা হবে কিনা, সেই বিষয়ে তারা প্রথমেই আরও একটি কমিটি গঠন করে এখানে আর্টিফিশিয়াল ভাবে ভবনটিকে শক্তিশালী করবেন, তার পরবর্তীতে তারা পরবর্তী উদ্ধার কার্যক্রমের বিষয়ে জানাবেন। এখন আমার সাথে রয়েছেন একজন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আমি একটু ওনার কাছে জানতে চাইবো আপনাদের কার্যক্রম আবার কখন থেকে চালু হবে?
আসসালামু আলাইকুম। আমাদের কার্যক্রম আবার আগামীকাল সকালে শুরু হবে। রাত্রে যেহেতু ভবনটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আপনারা দেখছেন ইতিমধ্যে সিটি কর্পোরেশন কর্তৃক ভবনটি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন আগামী দিন এবং এখানে কিছু অনেকগুলি কলাম এবং বিম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেহেতু ভবনটা ঝুঁকিপূর্ণ অবস্থায়, এই অবস্থায় আসলে উদ্ধার কাজ হচ্ছে না। আগামী দিনে আবার শুরু হবে আমাদের উদ্ধার কার্যক্রম। আমাদের মহাপরিচালক মহোদয় আমাদেরকে এখন আমাদের যারা দিনে ডিউটি করছে, এখন আমাদের নতুন আমার নেতৃত্বে আবার আমাদের তিনটা ইউনিটে আমরা 20 জন লোক এখন এখানে উপস্থিত আছি। আল্লাহ না করুক যে কোনো ঘটনা বা পুনরাবৃত্তি ঘটলে আমরা সাথে সাথে আমরা রেসপন্স করতে পারবো। আমরা এখানে আছি, সারা রাত থাকবো ইনশাল্লাহ। তিনি আসলে যে বিষয়টি জানিয়েছেন, মূলত এখন তারা নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। তারা তাদের কার্যক্রমের জন্য তারা এখানে অবস্থান করছেন। একই সাথে তারা আগামীকাল থেকে তাদের কার্যক্রম আবার চালু করবেন। আর সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের কাছে এখনো একজন নিখোঁজ রয়েছে এবং তার স্বজনরাও এখানে এখনো উপস্থিত আছেন এবং তারা সেই জন্য অপেক্ষা করছেন। কিন্তু সিটি কর্পোরেশন এবং যে 6 সদস্য কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির নির্দেশ মোতাবেক ছাড়া কিন্তু এখন এখানে আর কিন্তু অভিযান চালানো হবে না। এবং একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। তারা মূলত এখানে সিটি কর্পোরেশন পুরো ভবনটিকে এখন ঘিরে ফেলেছেন। যতক্ষণ পর্যন্ত না কমিটি ঘোষণা দেবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। জুই, এই ছিল এখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, গুলিস্তানের দুর্ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত নিশাত। সরকারের ব্যর্থতায় একের পর এক দুর্ঘটনা বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দাবি, এসব ঘটনার প্রকৃত কারণ বের করে জনগণের সামনে প্রকাশ করতে হবে। সাম্প্রতিক সময়ে একের পর এক বিস্ফোরণের পেছনে কোনো ব্যক্তি গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিফ পার্থ। গুলিস্তানের বিস্ফোরণস্থলে সকালে পরিদর্শনে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, দেশে একের পর এক দুর্ঘটনা বর্তমান সরকারের ব্যর্থতা। অতি দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। কেন ঘটছে, কি বৃত্তান্ত, এটাকে তদন্ত করে একটা ভালো তদন্ত কমিটি করে উচ্চ পর্যায়ে দেশবাসীকে জানতে দিন। প্রথম ব্যর্থতা হলো সরকারের। সরকার এটা কেন দেখতে পারলো না? তারপরে সরকারের দায়িত্ব হলো কে করলো, কেন করলো দেখা। এদিকে রাজধানীর নয়াপল্টনে মহিলা দলের সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের দুর্নীতি আর ব্যর্থতার কারণে ঢাকা আজ বিস্ফোরণের নগরী। যাদের নজরদারি করার কথা তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত, যার ফলে এই ভবনগুলোতে কোনো নিরাপত্তা নেই। 17টা মানুষ আহত হয়েছে এবং ঢাকা মহানগর সবচেয়ে বিপজ্জনক একটি নগরে পরিণত হয়েছে। দুপুরে গুলিস্তানে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কি কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে মূল কারণটা কেন এই এক্সপ্লোশনটা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবন বিস্ফোরণের মূল কারণটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। ভবন তৈরির আগে ফায়ার সার্ভিস থেকে প্রত্যেক ভবন মালিকদের সঠিক ক্লিয়ারেন্স নেওয়ার আহ্বান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের ইমারত করার আগে আমরা সবসময় বলে থাকি যে ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স কিংবা এই ইমারতের ক্লিয়ারেন্স না নিয়ে কেউ যেন এই ব্যবসা বাণিজ্য কিন্তু না করেন। এদিকে দুপুরে আওয়ামী লীগের যৌথ সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক সময়ে বিস্ফোরণের ঘটনাগুলোর কারণ খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এইটাকে আন্দোলনে ব্যর্থতা যাদের, তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা, নাশকতার পথে হাঁটছে কিনা, সেটাও আমাদের খতিয়ে দেখতে। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। গুলিস্তান সীতাকুণ্ড রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তা বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। এ নিয়ে কারো কোনো মাথা ব্যথার দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট।
ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী ও অঙ্গ সংগঠনের সাথে আওয়ামী লীগের যৌথ সভা। দলটির কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা। সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামাত নাশকতার পথে হাঁটছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ সময়ে দেশে এ ধরনের ঘটনা রহস্যজনক। এই রহস্যের ভেতরের বিষয়টি কি সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। এইটা কি আন্দোলনে ব্যর্থতা যাদের, তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা, নাশকতার পথে হাঁটছে কিনা সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না জানিয়ে কাদের বলেন, নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ চলবে। আমরা কিন্তু শান্তি সমাবেশ করছি, তাদের পক্ষ থেকে অশান্তির আশঙ্কা, তারা অশান্তি সৃষ্টি করতে পারে। সেই জন্য ক্ষমতা আমরা আছি, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। 7ই মার্চ প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু দৈত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির শ্রদ্ধা নিবেদনের সাথে তার রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে সরকার পালাবার পথ খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের দোহাই না দিয়ে জনগণের স্বার্থে সংবিধান সংশোধনের দাবিও জানিয়েছেন তিনি। বিএনপি নেতাদের দাবি, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি ও দেশের স্বাধীনতাকে ধ্বংস করতেই জিয়া পরিবারকে বারবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হচ্ছে। এতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন নেতারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 17তম কারাবন্দী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিবাদী আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের গণতন্ত্র, অর্থনীতি সবকিছুকে ধ্বংস করে খাদের কিনারায় নিয়ে গেছে সরকার। এ থেকে মুক্তি পেতে সরকার পতনের বিকল্প নেই। আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই। তারা মুক্তিযুদ্ধের কথা মুখে বলে, তারা কোনোদিন গণতন্ত্রকে বিশ্বাস করে নাই, এবং যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না তারা কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না। আজকে সংকট হচ্ছে গণতন্ত্রের পুনরুদ্ধার। আওয়ামী লীগ বারবার গণতন্ত্র হত্যাকারী। আজকে সংকট হচ্ছে অর্থনীতিকে মেরামত। এই আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫ অর্থনীতিকে ধ্বংস করেছিল, এদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। আবার একই অবস্থা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব বলেন বিএনপি নেতারা। সংবিধানে নাই মানে কি? সংবিধানে তো ছিল, আপনারা এটা বাতিল করে দিয়েছেন। কাজে আবার পুনর্বহাল করার দায়িত্ব আপনাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগের সাম্প্রদায়িকতার দায় বিএনপির ওপর চাপাতে চাইছে সরকার। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে, আমাদেরকে জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, যেটা নাকি বিএনপিরা জড়িত আছে। তাই নয়, আমাদের প্রায় 150 মানুষকে তারা সেখানে গ্রেফতার করেছে। এখন পঞ্চগড় থেকে মানুষ সরে গেছে, চলে বাইরে চলে যাচ্ছে। আজকে এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য একটাই, যে আবার সেই ষড়যন্ত্র করে বিএনপিকে আবার সেই সাম্প্রদায়িক ঘটনার জন্য দায়ী করে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে চায়। দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও জানান মির্জা ফখরুল। সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নতুন নির্বাচন কমিশন হবে। সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো, পার্লামেন্ট পছন্দ মতো সরকার গঠন করবে। বন্ধুগণ, মেনে না নিলে বারবার একই কথা বলছি, আবারও বলছি, পালাবারও পথ খুঁজে পাবেন না।
এ সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। অন্যায়ভাবে আটক করা, গ্রেপ্তার করা থেকে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।